একটা স্কুটি নিয়ে চলে আসতাম, একটা নিয়ে এসে এখানে বসে পড়তাম ঘন্টার পর ঘন্টা এখানে নদীর মধ্যে। Walk to you so I can be close to you. It's really simple if you look at it that way. কোথায় বন্ধু? এসো, আমি দাঁড়িয়ে। Thanks. Love you. তো হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন ফ্রম বর্ধমান। আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে বর্ধমান থেকে। এখন টাইম অলমোস্ট 2টো, আই গেস 2:03 অ্যাকচুয়ালি। হালকা হালকা বৃষ্টি আসছে, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, একটু রোদ উঠেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আই গেস একটা সুন্দর একটা রেনবো আসবে। আয় হায় হায় হায়, টাটা আল্ট্রোজ, আপনার দেশ কি ব্র্যান্ড হ্যাঁ। এই হাতটা একটা ফার্স্টে বলতে কামড়ালো, এখন কি একটা পোকায় কামড়ালো, বিরক্তিকর। তো যেটা বলছিলাম, এটা একদিক দিয়ে ভালোই, খারাপ নয়। আর একদিক দিয়ে ভাবতে গেলে দেখা যাচ্ছে যে যারা ওইভাবে যারা ব্যবসা করতেন, যে সমস্ত মানুষজনরা, তাদের কিছুটা প্রবলেমে তারা পড়বে, কিছুটা বলতে ভালোই তারা প্রবলেমে পড়বে। তাদের রোজগার, সেটা তাদের রোজগারের রাস্তাটাই ভেঙে দেওয়া হলো। এই যে দেখছো, এগুলোতে বোধহয় দোকান টোকান ছিল, এই যে এগুলো সমস্ত ফাঁকা। এখানে একজন ভালো ফেমাস একজন লিট্টি বানাতো, এখানে খুব ভালো লিট্টি বানাতো এখানে, এই কার্জন গেট বর্ধমান অ্যাট্রাকশন। তো আমার এই বাইকটাতে একটা খুব প্রবলেম হয়, সেটা তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এই যে আমি R15 V3 চালাচ্ছি, এটা একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক। তো এই বাইকটাতে আমার বসার যে জেস্চারটা, সেটা হচ্ছে যে সামনের দিকে অনেকটা লিন হতে হয় আমাকে। কারণ দেখতে পাচ্ছি আমি সামনের দিকে ঝুঁকে রয়েছি। তো এক্ষেত্রে কি হয়, অনেকটা যেহেতু লিন হতে হয়, তখন আমার অনেকটা বেশি আকাশ কেটে যায়। সামনের দিকে দেখো, ভিউটা দেখলে বুঝতে পারবে, আকাশটা খুব সামান্য পরিমাণে আসে। বিশেষ করে যখন বিল্ডিংস থাকে তখন তো একদমই আকাশটাকে দেখা যায় না, এটা একটা সমস্যা। এবার আমি যদি একটু উপরের দিকে যদি ক্যামেরাটাকে টিল্ট করি, আকাশটা দেখা যাবে, কিন্তু তখন ককপিটটা ভিউটা তখন খারাপ হয়ে যাবে। আর একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই বাইকটাতে সাধারণত আমি কলকাতা যাই, তবে গেছি অনেক জায়গাতেই। এই বাইকটা নিয়ে আমি হাইয়েস্ট গেছি উড়িষ্যা, তোমার বাগদা গেছিলাম। এখান থেকে অলমোস্ট আমার বাড়ির থেকে 400 কিলোমিটার রাস্তা। তো গেছিলাম, যাইনি এমন না, 2বার গেছিলাম বাগদা এই বাইক নিয়ে। গত বছর গেছিলাম 2023 ডিসেম্বরের 31-এ, আর তার আগের বছর গেছিলাম ডিসেম্বর 31-এ, সেম ডেতে। তো এটা একটা প্রবলেম। আর এই বাইকটা নিয়ে তো সমস্যাটা হচ্ছে যে অনেক লংয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাইকটাতে খুব প্রবলেম ক্রিয়েট করে। লংয়ে যাওয়ার জন্য এই বাইকটা একদমই কমফোর্টেবল নয়। সামনের দিকে এত বেশি লিন হতে হয়, হাতগুলো ব্যথা হয়ে যায়, যেমন দেখতে হবে হাতগুলো কী অবস্থা, লাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি একটা ভালো বাইক নেওয়ার, যেটা অ্যাটলিস্ট হ্যান্ডেলটা সোজা থাকবে, এরকম আপওয়ার্ডস আমি চালাতে পারবো। তো সেই জন্য আমার চয়েসে এখন আপাতত 2টো বাইক রয়েছে। একটা হচ্ছে যে হন্ডা হাইনেস 350 আই গেস, আর একটা হচ্ছে KTM অ্যাডভেঞ্চার 390। এই 2টো বাইক আপাতত আমার চয়েসের মধ্যে রয়েছে। হার্লে ডেভিডসনের একটা 440 একটা বার করেছে। তো হার্লে ডেভিডসনের অনেক ড্রব্যাক থাকবে, কারণ আমাদের এখানে লোকালের মধ্যে সেন্টার এখানে নেই, আমাকে যেতে হবে কলকাতা।
এবার বাইকে সার্ভিস করাতে হ্যাঁ কলকাতা যাওয়া আসা লেগেই থাকে, কিন্তু বাইকে সার্ভিস করাতে কলকাতা যাওয়া বললে তখন সেটা অনেকটা বিরক্তিকর হয়ে দাঁড়াবে, তো সেই জন্য ওটা ক্যান্সেল করতে হবে। আর হন্ডা হাইনেস আর কেটিএম অ্যাডভেঞ্চার 390 এই দুটো চয়েস করার পিছনে রিজন হচ্ছে রিলায়েবিলিটির কথা বলতে গেলে হন্ডা সবসময় 1 নম্বরে থাকবে। আর যদি বলো কেটিএম অ্যাডভেঞ্চার, হ্যাঁ অ্যাডভেঞ্চারে একটু মেনটেনেন্স বেশি হবে, মাইলেজটা হয়তো আর একটু কম পাওয়া যাবে, কিন্তু অ্যাডভেঞ্চার আমি যতটা দেখেছি, হন্ডা হাইনেস আমি চালিয়ে দেখেছি, কিন্তু অ্যাডভেঞ্চার 390 আমি এখনও পর্যন্ত চালাইনি। বসার জেস্চারটা আমার যতদূর ধারণা, আমি যে সমস্ত ইউটিউবাররা অ্যাডভেঞ্চার 390 চালায় তাদের থেকে আমি যেটা জানতে পেরেছি, ওখানে বসার পোস্টারটা খুব ভালো এবং খুব কমফোর্টেবল রাইড ওতে পাওয়া যায়। তো অ্যাডভেঞ্চার 390টাই আমার নেওয়ার বেশি ইচ্ছে রয়েছে, এখন দেখা যাক কি করা যায়। তবে খুব তাড়াতাড়ি বাইক নেবো না, অন্তত 1 বছর এই বাইকটা চালাই, তারপর হন্ডা হাইনেস বা অ্যাডভেঞ্চার 390 এই দুটো অপশান রয়েছে। এখন তোমরা আমাকে কমেন্টসে জানাও যদি আর কোনো ভালো বাইক তোমাদের জানাশোনার মধ্যে থাকে। জিটিটা একটা অপশান, কিন্তু জিটিতে প্রচণ্ড হিট হয় এবং অনেক ড্রব্যাক রয়েছে জিটি, যেমন হ্যান্ডেল বাবলিং হয় প্রচণ্ড, বিশেষ করে যখন হাইওয়েতে ক্রুজ করা হয় 120 130 যখন ক্রুজ করব তখন কিন্তু প্রচণ্ড হ্যান্ডেল বাবলিং করে, ওটা খুব রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে হাইওয়েতে। আর একটা সমস্যা হচ্ছে জিটির মাইলেজ তো খারাপই, 17-18 করে মাইলেজ দেয়। আর 3 নম্বর হচ্ছে যে জিটিতে ইঞ্জিন থেকে প্রচণ্ড হিট প্রডিউস করে, যাদের পাগুলো একদম রাখা অসহ্য ব্যাপার হয়ে যেত। তাহলে জিটি আমার খুব পছন্দের গাড়ি, বিশেষ করে জিটির যে কুইক পিক আপটা, ওহো। তো এবার এই সবগুলোর বাইরে আর একটা বাইক আছে যেটা আমি জানি না আমি আদৌ এটা নিয়ে নেবো নাকি, তবে আমার প্রচণ্ড চয়েসফুল গাড়ি হচ্ছে অ্যাপ্রিলিয়া RS 457। তো এই বাইকটা হচ্ছে একটা জেনুইন স্পোর্টস বাইক, মানে জেনুইন স্পোর্টস বাইক, একটা 400 সিসির মধ্যে একটা বাইক, অথচ লুক গাড়িটার যা আছে, তার উপরে গাড়িটার যা টপ স্পিড, গাড়িটার যা কুইক পিক আপ অসাধারণ। মানে ওর যা টর্ক রয়েছে ধারে পাশে, মানে জিটিকে পুরো জাস্ট স্মোক করে দেবে, জিটিকে জাস্ট স্মোক করে দেবে, ধরতেই পারবে না। জিটির এত বেশি টর্ক, তার সঙ্গে তুমি যদি অ্যাপ্রিলিয়াকে রেস করাও, জিটিকে মানে 10 সেকেন্ডের মধ্যে স্মোক করে ছেড়ে দেবে। চলে এসেছি, আর জাস্ট 5 মিনিট লাগবে এখান থেকে যেতে, যে জায়গাটায় যাচ্ছি। তো আমরা এসছি এখন সদরঘাট গাইস। সমস্ত তোর কথাবার্তা, নোংরা কথাবার্তাগুলো কিন্তু ব্লগে চলে যাবে, বাবন বাবু দেখবে। কি হলো, সমস্যাটা কি? কাকা বলছে একরকম কাজ করলে হবে না, 4-5 রকম কাজ করতে হবে অন্তত। হ্যাঁ সত্যি কথাই। তো এই দামোদর আর এই আমাদের কি নাম জায়গাটা যেন, সদরঘাট। সদরঘাটের দামোদরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে, যেমন আজ থেকে যদি 4 বছর পিছনে চলে যাই, তাহলে এখানে দেখা যাবে তখন আমরা পুরো বিকেলটা সন্ধ্যাটা এখানে কাটাতাম। প্রচণ্ড হাওয়া আসছে, কথাটা হয়তো পরিষ্কার আসবে না। কাকা কদিন যাবত চালাচ্ছ নৌকা? আমি তো 40 বছর মতো চালাচ্ছি মোটর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মিচ্ছুপায়। কোন জায়গা ওটা? মিচ্ছুপায় চেনো না? না। তোর ভবনের পিছনে। আচ্ছা, 8 তলা পূর্ত ভবনের পিছনে। ওখানেই তোমার মানে প্রথম থেকে বাড়ি, নাকি আদি বাড়ি কোথাও আছে? আদি বাড়ি আগে ছিল বসিরহাটে। বসিরহাটে সেখানে 18 কাটা ভিটি বাড়ি আছে। এখানে কদিন থেকে? এখানে 20-22 বছর হয়েছে। নাকি আরো কিছু করো? ছেলেরা অন্য কাজ করে না, ছেলেরা সেন্টারিং মিস্ত্রি। আর ওই আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে।
অনেকক্ষণ ধরে নৌকো বাইচ করছি, মোটামুটি আধ ঘন্টা হলো এই দিকটা পুরোটা ঘুরলাম। এখন সেই পুরনো গল্পগুলো মনে আসছে। সন্ধ্যাবেলায় আমি আর মিয়াজান, এই যে বান্টু, হচ্ছে যে একটা ছোট একটা স্কুটি নিয়ে চলে আসতাম, একটা কালো বাইক ছিল জাহাজের মতো, নিয়ে সেখানে বসে পড়তাম ঘন্টার পর ঘন্টা এখানে নদীর মধ্যে, ঠান্ডায় বিকেলটা কাটতো, একটা ভুট্টা খেলাম। সেসব দিনগুলো অ্যামেজিং দিন ছিল। ওগুলোকে বাইরে ফেলে এসে একটুখানি সময় নিজের সঙ্গে নিজের কাটা। ভাই ইজ ফিলিং নস্টালজিক, চোখের কোণে একটু জল চলে এসছে ভাইয়ের। কাকা কিছু করতে এসছে এখানে বলে। তো চলো বন্ধুরা, নৌকো হয়ে গেল। দেবা ব্যাগটা দেবা। আকাশে মেঘ করেছে, মেঘের যে অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। তো ব্লগে এটাই হয়, বৃষ্টি নামার মতো হয় মেঘটা, কিন্তু বৃষ্টিটা অ্যাকচুয়ালি নামে না। তো এটা একটা লাক বলতে পারো। তো মোটামুটি এখানে ঘোরাটা তো হয়ে গেল, এখন তোমাদেরকে দেখালাম পুরোটাই। এখন বাজছে হচ্ছে 3:10। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে হালকা কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো চলো, টাটা দামোদর। ঘোরাঘুরি কমপ্লিট, ভাইরা ওদিকে চলে গেছে, সামনে গিয়ে ওদিকটায় দাঁড়াবো। একটা ভাবছি আজকে একটা হেলমেট কিনে নেবো, এই হেলমেটটাতে আর কাজ চলছে না। তো দেখলে সদরঘাটে অনেক বেশি স্মৃতি রয়েছে। তখন আমরা বিকেল নাগাদ এখানে এসে, আমরা তখন বর্ধমানে যখন থাকতাম 2020 দিকে, তখন মোটামুটি এখানে অলমোস্ট সপ্তাহে 3 দিন তো আসতামই। এসে এখানে ভিডিও বানাতাম, ফটোশ্যুট করতাম, ডিএসএলআর নিয়ে আসা হতো 8টা-10টা ছেলে মিলে টোটো করে, কখনো বাইক নিয়ে। তো তখন একটা বিরাট ব্যাপার ছিল। যত বয়স বাড়ছে আর এই সমস্ত জিনিসগুলো করবার আর ইচ্ছেও থাকে না। ঘুরে কিন্তু খুব ভালো লাগছে, মনটা হালকা হয়ে গেল, মনটা ফুরফুরে হয়ে গেল। বন্ধুদের সঙ্গে খানিকক্ষণ আড্ডা হলো, একটু নৌকো ঘোরা হলো। তো এই ছোট ছোট জিনিসগুলো জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সবাই হয়তো রিয়েলাইজ করতে পারে না। তো চলো, এখানে ওরা আসবে। ঘটনা হচ্ছে যে এখন যদি চা খেতে যাই তাহলে কিন্তু ফের আমার মনে হয় 15 মিনিট তো যাবেই। তো 15 মিনিটের পর তারপর বেরোবো 4:45, বাড়ি পৌঁছাতে 5:45। অনেকটা লেট হয়ে যাবে, খুব সমস্যা হয়ে গেল। এই হচ্ছে আমাদের বীরহাটার থেকে আলিশা যাওয়ার রাস্তা। মানে বর্ধমান তো ছিল অ্যাকচুয়ালি, এই যে বাজারটা দেখছো এদিকে কিন্তু এত ঘিঞ্জি ছিল না এই জায়গাটায়। বাস স্ট্যান্ডটা তৈরি হওয়ার পর এদিকটা নতুন করে সমস্ত কিছু তৈরি হলো, দোকানপাট থেকে আরম্ভ করে, বিল্ডিংস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই দিকটায় তৈরি হলো রিসেন্ট। এই হচ্ছে দোকানটা চায়ের, যেখানে আমরা চাটা খাবো। তো চলো, চায়ের দোকানে আসা গেল, এখানে দাঁড়িয়ে দুটো চা পত্র খাবো। দাঁড়িয়ে থাকো, রাস্তার মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়ো পাড়া। ভার্না নিউ মডেল 2024 গাড়িটা প্রচণ্ড হেড পেলো, কিন্তু আমি বুঝতে পারি না যে ভার্নার নিউ মডেলটাতে কেন এত হেড পাচ্ছে। ভালোই তো দেখতে গাড়িটা, গাড়িটার পাওয়ার ফিগার্সটা দেখতে হবে, তো গাড়িটার পাওয়ারও আছে। গাড়িটা একটা 1.5 লিটার ইঞ্জিন, তাতে যে পরিমাণ গাড়িটা টানে
অসম্ভব। শুধু গাড়ির লুকটা খারাপই বা কী আছে আমি এটাই বুঝতে পারি না। ভার্না ভালো গাড়ি, দারুণ গাড়ি, আমার খুব পছন্দের গাড়ি। হুন্ডাইয়ের গাড়িতে সব থেকে ফার্স্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কমফোর্ট আর তার সঙ্গে রিলায়েবিলিটি। হুন্ডাইয়ের গাড়িতে রিলায়েবিলিটি তো A1। যখন তৈরি হচ্ছিল বা একদম প্রথমের দিকে, তখন আমরা এখানটায় আসতাম, এসে ছবি তুলতাম। আমাদের মেসে যে সমস্ত ছেলেপিলে থাকতো সবাই একসাথে আমরা এখানটায় হেঁটে হেঁটে আমরা কাছেই থাকতাম। রাত্রেবেলা স্টেশনে এসে চা খাওয়া রাত 2টোর সময়, সেসব আলাদা দিন ছিল। 2021-এর যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে আমার একটা চ্যানেলে ভিডিও আছে বোধহয়। তো আর একটা ভিডিও আমি বানিয়েছিলাম। এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে একটা প্যান্ডেল হয়েছিল, প্রত্যেক বছরই হয়। তো ট্রাফিক কলোনি, এই ট্রাফিক কলোনির যে প্যান্ডেলটা হয়েছিল সেখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখানে থিমটা ছিল বোধহয় কৈলাস পর্বত। হ্যাঁ, তো সেই থিমটা নিয়ে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। আর সেই প্যান্ডেলের ভিডিও আমি একটা করে ফেসবুকে আমি জাস্ট র্যান্ডামলি পোস্ট করে দিই। আমি তখন যে কোনো রকম ভিডিও আমি ফেসবুকে র্যান্ডাম পোস্ট করতাম। তো তারপর কি হয়, সেই ভিডিওটা ওয়েন্ট ভাইরাল। লাকিলি সেই ভিডিওটা এদের কাছেও আসে, এরাও জানতে পারে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। সেখান থেকে প্রায় 6 লাখ ভিউ প্রায় হয়ে যায়। তো সেখান থেকে এরা আমাকে কন্ট্যাক্ট করে, তারপর আমাকে কন্ট্যাক্ট করে আমাকে ডাকে এরা বোধহয় সপ্তমীর দিন সন্ধ্যেবেলা আমাকে ডেকে তারপর প্রাইজ একটা দেওয়া হয়, আমাকে প্রাইজ দেয় আর তার সঙ্গে সম্বর্ধনা জানানো হয়। তো সেই ক্লিপটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমার ফেসবুকের পেজে রয়েছে সেই ভিডিওটা, চাইলে দেখতে পারো। তো তখন আমার মনে হয়, তখন যদি আমি ইউটিউবটা চালু করতাম সঠিকভাবে, ইউটিউব তো তখন আমি চ্যানেল আমার ছিল, অন্য একটা চ্যানেল আমার ছিল, কিন্তু তখন যদি আমি কন্টিনিউ করতাম ইউটিউবটা সিরিয়াসভাবে, তাহলে বোধহয় আজকে আমার ঠিকঠাক সাবস্ক্রাইবার বা ঠিকঠাক ভিউজ চলে আসতো। কেমন লাগলো জানিও, কমেন্টস করো। তোমরা যারা এখানে নৌকো চড়তে আসো তোমরা কমেন্টস করতে পারো। বর্ধমান থেকে বেরিয়ে গেলাম অলমোস্ট, এখন বাজছে 3:57। বাড়ি পৌঁছাতে প্রায় 40 মিনিট এখান থেকে লেগে যাবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আর নেক্সট ব্লগ আশা করছি আসবে মুর্শিদাবাদে। প্ল্যান করেছি আমি আর নিশা সামনের সপ্তাহে মুর্শিদাবাদ যাব। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো।